প্রদর্শিকা টিভির পক্ষ থেকে দর্শকদের শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনা এশায়ার নিয়ে যে সমস্যা, সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন, সমাধানগুলো খুব সহজভাবে কীভাবে হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আজকে আলোচনায় এসেছেন শিক্ষক এবং ভগবানগোলা রানীতলার নাগরিক মঞ্চের সহ সম্পাদক ফিরোজ কামাল এবং শিক্ষক ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক এবং ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের উপদেষ্টা প্রাক্তন গ্রন্থাগারিক এবং মানবাধিকার কর্মী আয়ুব হোসেন। নমস্কার। তাদের সবাইকে স্বাগত এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আজকের এই আলোচনা করবেন মূলত ফিরোজ কামাল এবং আজমল হক, এবং এটার সমস্ত সঞ্চালনা করবেন আয়ুব হোসেন। আমি আয়ুব হোসেনকে অনুরোধ করব এই সঞ্চালনা করে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে নাগরিকরা এসআইআর নিয়ে যে সমস্যায় পড়েছেন, সে সমস্যা তো আমরা সবাই বুঝছি। মানুষ ছোটাছুটি করছেন নথির জন্য, যে যা পাচ্ছেন সংগ্রহ করছেন। এই যে সমস্যা, বিশেষ করে যে নথির কথা নির্বাচন কমিশন বলেছে, সেই নথি যারা চাকরি বাকরি করেন না, পিপিও নেই, যারা মাধ্যমিক পাশ করেননি, সার্টিফিকেট নেই, সাধারণ গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের আধার চলবে না ঠিকভাবে। এপিককে তো আগেই বাদ করে দিয়েছে নির্বাচন কমিশনের দেওয়ার নথি। তাই এই পরিস্থিতিতে এই যে সমস্যা, নাম বিভ্রাট, অন্যান্য বিভিন্ন বিষয় তো আছেই, এমনকি সন্তান সংখ্যা নিয়েও একটা তুগলকিপনা চলছে গোটা সিস্টেমটাকে, এবং নানান সময় নানানভাবে সার্কুলার আসছে। যারা এই কাজের সঙ্গে জড়িত, বিএলও এবং অন্যান্য, তারাও খানিকটা অসহায়ের মতো। আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্থানীয় বিডিও সাহেবের কাছে গেছি, তিনিও সঠিকভাবে সমাধানের রাস্তা দিতে পারছেন না। এসডিও বলতে পারছেন না যে তাদের হাতেই সব কিছু নেই, এরকম পরিস্থিতি। তাহলে সাধারণ মানুষের এই যে এই সমস্যা থেকে সাধারণ মানুষের মুক্তি কিভাবে হবে এবং সাধারণ মানুষ এই সমস্যা থেকে বেরোবে কিভাবে? আমি ফিরোজ কামালকে বলবো, আপনি সমাজ সচেতন মানুষ এবং এ বিষয় নিয়ে কাজ কিছু করছেন, ফলে আপনার অভিমতটা প্রকাশ করুন। প্রথমেই বলি, বিষয় হলো যে নির্বাচন কমিশন 4 নভেম্বর থেকে আমাদের এই প্রক্রিয়া শুরু করেছিলেন, যে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়া। তো 4 নভেম্বর শুরু করার পরে তখন প্রথমত 12ই নভেম্বর ওনারা একটা ডাউট ক্লিয়ারিং ম্যানুয়াল প্রকাশ করেন, অর্থাৎ ওনারা কোনো রকম প্রস্তুতি ছাড়াই কাজটা শুরু করেছিলেন। আমরা যদি তারিখের দিকে তাকাই, 4 নভেম্বর ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হলো, আর ডাউট ক্লিয়ারিং ম্যানুয়ালটাই প্রকাশিত হলো 12ই নভেম্বর, মানে মধ্যেখানে 7-8 দিনের গ্যাপ। তো এই সময়েই মানুষের মধ্যে যে একটা বিশাল ধরনের প্যানিক, যে সম্পর্কের জায়গায় সেলফ লিখবে না 2002-এর যে তালিকা সেখানে যা নাম রয়েছে সেইটা লিখবে, প্রথম আতঙ্কের জায়গাটা শুরু হলো নির্বাচন কমিশনের এই অব্যবস্থাপনা নিয়ে। কারণ ওনারা নিজেরাই কোনো রকম প্রস্তুতি ছাড়া বিএলওদেরকে মাঠে নামালেন। বিএলওদেরকে কোনো ট্রেনিং না দিয়েই মাঠে নামানোর ফলে এবং কোনো ম্যানুয়াল না দিয়ে মাঠে নামানোর ফলে যেখানে যে বিএলও আছেন পাশাপাশি বুথের, তারা তাদের নিজস্ব মতামত দেওয়াটা শুরু করলেন। তারপরে ডাউট ক্লিয়ারিং ম্যানুয়াল আসার পরে অনেকটা চিত্র পরিষ্কার হলো। এরপরে আসি নথির জায়গায়। যে নথি নির্বাচন কমিশন বলছে যে 11 রকমের নথি,
নির্বাচন কমিশনের যে হিয়ারিং নোটিশ বা তাদের যে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করেছিল, সেখানে আমরা দেখছি যে 11 রকম, সঙ্গে একটা হচ্ছে আধার কার্ড, যাকে সুপ্রিম কোর্ট গ্রহণ করতে বলেছিল, সেটাকে তারা অপশনাল হিসেবে গ্রহণ করেছেন, একমাত্র নথি হিসেবে গ্রহণ করেননি। আর 13 নম্বরে আছে যে এই যে এসআইআর প্রক্রিয়া অন্যান্য রাজ্যে যেগুলো চলেছে সেখানকার লাস্ট এসআইআর এর নথি। তার ফলে টোটাল 13টি, কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের ভাষায় যে 11টি নথি। আপনি যে কথা বললেন এইটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, যে যারা চাকরি করেননি বা যিনি মাধ্যমিক পরীক্ষায় সফল হননি, তার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ভাবনা প্রথমত রাখেনি। তো সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন একরকম বাধ্য হয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটি আমাদের সবার যারা মাধ্যমিক দিয়েছে, জন্মের তারিখ হিসেবে প্রমাণ হিসেবে সর্ব জায়গায় গ্রহণযোগ্য, এবং আমার ব্যক্তিগতভাবে জন্ম সার্টিফিকেট, ডিলে বার্থ সার্টিফিকেট আমরা পরে করেছি, সেটিও সেই অ্যাডমিটের তারিখের বলেই আমরা করেছি। এবং আমাদের পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষব্যাপী যদি আমরা খেয়াল করে দেখি, দেখব যে এই জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট আমাদের অধিকাংশেরই নেই। স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার জন্ম তারিখ 2টি, তার কারণ তার নিজস্ব যে জন্ম তারিখ ছিল সেই জন্ম তারিখের বাইরে ভর্তি করার সময় অন্য জন্ম তারিখ দিয়ে ভর্তি করেছেন। আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার যদি বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে যখন নির্বাচনে দাঁড়িয়েছেন তার এফিডেভিট দেখি, ওনারও জন্ম তারিখ 2 থেকে 3টি। তাহলে এই যে জন্ম তারিখের প্রমাণ নির্বাচন কমিশন প্রথমেই চাইছেন যে বার্থ সার্টিফিকেট, তাহলে বার্থ সার্টিফিকেটের গেরোতে প্রথমেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের দুজনে আটকে যাবেন, ওনাদের যে গাইডলাইন। এখন নির্বাচন কমিশনের যে নথিগুলি রয়েছে, আমরা এখানে আলোচনা করছি বিশেষত যে কিভাবে সহজ উপায়ে এই যে হিয়ারিং প্রক্রিয়া চলছে সেখানে মানুষ তার নথিগুলি জমা দিতে পারে। এখন এসআইআর যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়াটাই মানুষজন তারা অনেকটা সচেতন হয়েছেন, কিন্তু পূর্ণরূপে সচেতন হয়েছেন এই কথা বলতে পারবো না আমরা। কারণ যেভাবে হঠাৎ করে নির্বাচনকে সামনে রেখে এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি শুরু করা হয়েছে কোনো রকম প্রিপারেশন ছাড়া, তাতে মানুষের কাছে যা নথি ছিল সেই নথি নিয়ে তারা মাঠে নেমেছেন। এখন কারণ যদি বাবার নামের কোনো গণ্ডগোল, 2002 সালে একরকম নাম ছিল, বানানগত ভুল বা টাইটেলগত ভুল, বর্তমানে তিনি কারেকশন করার ফলে ফর্ম 8 দিয়ে তিনি কারেকশন করেছিলেন, তিনি হয়তো বর্তমানে বেঁচে নেই। তার বেঁচে না থাকার কারণে তিনি যতদিন বেঁচে ছিলেন সেই সময় পর্যন্ত তার যে সঠিক নাম সেই নামেই তার সন্তান সন্ততির ডকুমেন্টসে রয়েছে। এখন আমাদের সমস্ত জায়গাতেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নতুন এক উদ্ভাবনী এসছে, সেখানে বাবার নামের কোনো যদি নামের মিসম্যাচ হয়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে বাবার সেই পুরনো ভোটার কার্ডটিও চাইছেন। পুরনো ভোটার কার্ডটি অনেক জায়গায় হিয়ারিংয়ের ক্ষেত্রে চাইছেন। এই ক্ষেত্রে অনেকেই যারা যেখানে যে ব্লক নির্দেশ দিয়েছে, যে অধিকাংশ ক্ষেত্রেই দিয়েছিল যে বিএলওরা যখন কোনো ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড দেবেন, তখন পুরনোটা তারা ওই ভোটারের কাছ থেকে সংগ্রহ করে নেবেন, তবেই নতুন ভোটার কার্ডটা দেওয়া হবে। এইরকম বিএলওদের, পুরনো যারা বিএলও রয়েছেন তারা কিন্তু জানেন যে এইভাবেই পুরনো ভোটার কার্ডটা নিয়ে তবে নতুন ভোটার কার্ডটা দেওয়া হতো। অথচ এই হিয়ারিংয়ে পুরনো ভোটার কার্ডটি চাওয়া হচ্ছে। তো আবার অনেক ক্ষেত্রে নতুন যে ভোটার কার্ড রয়েছে, নতুন ভোটার কার্ডের উল্টো পিঠে নিচের দিকে পুরনো ভোটার কার্ডের নম্বরটি রয়েছে। সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় ভোটার কার্ডের নম্বরটি যদি থাকে, সেটি এই নতুন ভোটার কার্ডের নিচে যদি থাকে, তবে সেটি অফিস গ্রহণ করছে যে হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উনি বৈধ নাগরিক, অর্থাৎ বৈধ। তাহলে নথির কারণে বহু মানুষ আটকে যাবেন, এটা ভাবছেন? এটা আমরা মনে করছি। নির্বাচন কমিশনের যে এসওপি প্রকাশ করেছেন, গতকালকে আমরা একটা পিডিএফ এসওপি দেখেছি, তাতে আমরা তাই মনে করছি। আমি আমাদের নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হককে বলবো, এই যে বহু মানুষ আটকে যাওয়ার সম্ভাবনা এবং নামের কারণে মানুষের যে হয়রানি, তো সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছেই তো প্রত্যেকের নথি থাকার কথা।
সেন্সাস থেকে বলুন, আরও অন্যান্য বিভিন্ন নির্বাচন কমিশনের যতদিন থেকে নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছে, মানুষ তো পরপর তার তালিকা হয়েছে, সামারি রিভিশন হয়েছে, নানানভাবে হয়েছে। তো তারা নিজেদের নথি না দেখে মানুষকে নথি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। এই ব্যাপারে আপনার কি অভিমত? আপনি বলুন। প্রথমেই প্রদর্শিকা টিভির পরিচালক, কর্মকর্তা এবং যারা দর্শক, তাদের প্রত্যেককে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবার যে বিষয়ে আমরা আলোচনা করতে এসেছি এখানে, নথি সংক্রান্ত বিষয় দিয়ে বহু মানুষকে সমস্যায় পড়বে, এটা বাস্তব সত্য। কিন্তু তার চাইতে বড় কথা, আমাদের দেশ ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ, সেখানে তার নির্দিষ্ট সংবিধান আছে। সংবিধান অনুযায়ী সরকারের প্রত্যেকটা বিভাগ, সেই বিভাগগুলো পরিচালিত হয়। নির্বাচন কমিশন, ভারতের বিচার ব্যবস্থা, এগুলো স্বশাসিত সংস্থা, এবং আমাদের সংবিধানে তার নির্দিষ্ট কার্যপদ্ধতি, ক্ষমতা একদম সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা আছে। কিন্তু আজকের দিনে এই এশআর সংক্রান্ত যে বিষয়, সেই বিষয় দেখার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে কোথাও সংবিধানের যে নির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছিল এবং আমাদের দেশের যে ফেডারাল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাঘাত ঘটছে। তারপর আমি নথি সংক্রান্ত বিষয়ে আসছি। কেন বলছি? দেখুন, আমাদের দেশের সংবিধান 326 ধারায় সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশন তার কি কি কার্যপদ্ধতি পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের দেশের নাগরিকদের একটা বৈধ ভোটার তালিকা তৈরি করতে পারে, এবং সেই তালিকা তৈরি করার পদ্ধতি সেখানে বলা আছে। পাশাপাশি ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950, সে 1950-এর যে আইন, সে আইনের সেকশন 16 এবং সেকশন 19, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে এই নির্বাচকদের যে তালিকা, সেই তালিকা কিভাবে তৈরি করবে এবং এই তালিকা তৈরি করার অধিকারী অর্থাৎ এম্পাওয়ারমেন্ট কাদের করা হয়েছে সেখানে বলা হয়েছে। তো সেই নির্বাচকের যে তালিকা নির্দিষ্ট বিধানসভার জন্য বা নির্দিষ্ট মহকুমার জন্য ইআরও সাহেবদের দায়িত্ব দিয়েছে। সাধারণত সংবিধান অনুযায়ী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ইআরও সাহেব সাধারণত এসডিও সাহেবদেরকে করা হয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে সেখানে এসডিএম বলছে। এবং সেই টোটাল নির্বাচন কমিশনার কাউকে এক্সক্লুড করবে, অর্থাৎ কাউকে বাদ দিবে বা কাউকে অন্তর্ভুক্তি করবে বা নতুন ভোটার তালিকায় নতুন কাউকে তুলবে বা সেখান থেকে বিয়োজন ঘটাবে, তার পুরো দায়বদ্ধতা আছে ইলেকটোরাল রোল অফিসারের উপর, অর্থাৎ ইআরওর উপরে। কিন্তু দুর্ভাগ্যক্রমে গতকাল এবং কয়েকদিন থেকে সূত্র মারফত জানতে পারছি এই ইআরও সাহেবরা যে হিয়ারিংগুলো হচ্ছে, হিয়ারিংগুলোর ক্ষেত্রে যে একটা ডিসপোজের ব্যাপার, অর্থাৎ হিয়ারিং শেষে তার যে বিচারের যে রায়, সেই রায় দেওয়ার ক্ষেত্রে ইআরও সাহেবদের কোথাও একটা হাত বেঁধে দেওয়া হচ্ছে যে সেক্ষেত্রে মাইক্রো অবজারভার বা স্পেশাল রোল অবজারভার যারা সেন্টার মানে ইলেকশন কমিশন পাঠিয়েছে তাদের নির্দেশ অনুযায়ী করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে ইআরও সাহেবদেরকে সংবিধান ক্ষমতা দিল, আমাদের ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 সেকশন 16 এবং সেকশন 19-এ ক্ষমতা দিল যে আপনি শুনানি করে যদি মনে করেন যে তাকে অন্তর্ভুক্তি করব তাহলে সে করতে পারে, যদি মনে করেন যে সে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয় তাহলে সে বাদ দিতে পারে। তাহলে এই যে ক্ষমতা দিয়ে দিয়েছিল, তার ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যারা একটু চিন্তা ভাবনা করি তারা খুব আতঙ্কিত হচ্ছি যে ইআরও সাহেব যাদেরকে আমরা ভরসা করছি, যাদের ভরসার পরিপ্রেক্ষিতে, যাদের নোটিশ পেয়ে আমরা হিয়ারিং টেবিলে উপস্থিত হলাম, হিয়ারিং করলাম, অথচ সেই আমাকে জাজমেন্ট দিতে পারবে না। এটা আমাদের কাছে খুব আতঙ্কের বিষয়। শুধু তাই নয়, এবং বিএলও যারা রয়েছেন, বুথ লেভেল অফিসার,
সেখানে বুথ লেভেল অফিসাররা ফিল্ড ভেরিফিকেশন করে মানুষের নথি যাচাই করে তাদের বিএলও রেজিস্টারে নাম নথিভুক্তিকরণ সমস্ত যাচাই বাছাই করে যাদেরকে অ্যাপ্রুভাল দিলেন যে না এই ব্যক্তির যে নামের বানানগত ভুল সেটা অ্যাকচুয়ালি এই ব্যক্তিরই, তিনি তার বিএলও আন্ডারটেকিংয়ের মাধ্যমে তাকে অ্যাপ্রুভাল দিলেন। প্রথমে নো অ্যাকশন রিকোয়ার্ড বললেন, পরে বিএলও আন্ডারটেকিং দিয়ে তাকে অ্যাপ্রুভাল দিলেন, তারও নোটিশ এসছে হিয়ারিংয়ের। অর্থাৎ বিএলওর এখানে কোনো এখতিয়ার নেই, যা কিছু সেই ঊর্ধ্ব থেকে দিল্লি থেকে নির্বাচন কমিশনের যে এআই অ্যাপস তার দ্বারা নির্ধারিত, অর্থাৎ বিএলও যারা তাদেরও কোনো গুরুত্ব নেই। এই জায়গাতে আমি বলতে চাইছিলাম, তাহলে ভারতের নির্বাচন কমিশন ইয়ারোদেরকে বিশ্বাস করছে না? তারা হিয়ারিং শেষে কি জাজমেন্ট দিবে, সেই জাজমেন্ট দেওয়ার যে ক্ষমতা বা জাজমেন্ট দেওয়ার উপর তাদের ভরসা নেই। পাশাপাশি বিএলও সাহেবদের যে কার্যকলাপ তাতেও ভরসা নেই। তাহলে কি বিশেষ কোনো লোককে তারা ভরসা করছে? না, তাহলে পর্দার আড়ালে অন্য কিছু ব্যাপার আছে। এখন যে প্রশ্নটা আপনি করেছিলেন আমি সেই জায়গায় যেতে চাইছি। এবার কেন তাহলে নথি সংক্রান্ত সমস্যা বলছে? আচ্ছা, নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বিভিন্ন ঝামেলার কথা বলছে সেই সমস্যার সমাধান করতে চাইতো, তাহলে খুব সহজে সমস্যার সমাধান করতে পারে। কেমন? যেমন নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সেন্সাস যে উইংস আছে সরকারের তারা একটা স্বশাসিত সংস্থা, আধার তারা একটা স্বশাসিত সংস্থা। তাহলে নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এড়ানোর জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে উনি সেন্সাসের যে সংস্থা আছে সেই সংস্থার কাছ থেকে যদি তথ্য চাইতেন তাহলে তো সমস্ত তথ্য পেয়ে যেতেন। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলছে, যে বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা আসছে, এই যে বলছে যে একজনের 10 জন 12 জন ম্যাপিং করিয়েছে, প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছে। তা আমার যদি সেন্সাস রিপোর্টটা যদি কাজে লাগায় দেখি, তাহলে একজন পরিবারে তার পরিবারের কর্তাকে তার নাম আছে, তার কজন ছেলে মেয়ে তার নাম আছে। তাহলে সেখানে দেখলেই তো সেই পরিবারের কর্তাকে, ছেলে মেয়েকে সেটা খুব সহজেই পাওয়া যায়। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা বিষয় যেটা অধিক সংখ্যক প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছে, এটা খুব সহজেই এড়ানো যায়। কেন নির্বাচন কমিশন এই সাধারণ বিষয়গুলোকে কাজে লাগাচ্ছে না? দ্বিতীয় নম্বর কথা, যে নথির কথা বলছেন, দেখুন নির্বাচন কমিশন যে 11টা নথির লিস্ট দিয়েছে, সেই লিস্টে লক্ষ্য করে দেখবেন, আমি গতদিনও বলেছি 6 নম্বর লিস্ট ছিল ডোমিসিয়াল সার্টিফিকেট, 10 নম্বর লিস্টে 10 নম্বরে ছিল ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। তাহলে এখন পর্যন্ত আমরা বাজারে শুনছি যে নির্বাচন কমিশন ডোমিসিয়াল সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছে না। কিন্তু কোথাও নির্বাচন কমিশন, আমি জোর দিয়ে বলছি, কোথাও নির্বাচন কমিশন এরকম কোনো নোটিশ করেনি যে ওই 11টা যে এনলিস্টেড ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের মধ্যে থেকে আমরা ডোমিসিয়াল সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করলাম বা গ্রহণ করব না, এরকম কোনো নোটিশ তারা দেয়নি। তাহলে যতক্ষণ পর্যন্ত নোটিশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধরেই নিচ্ছি যে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অ্যাকসেপ্টেড। তাই আমার মনে হচ্ছে এই যে নথি সংক্রান্ত সমস্যা, সেই সমস্যা দূর করার ক্ষেত্রে এইখানে রাজ্য সরকারও তার প্রশাসনকে দিয়ে বিশেষ শিবির করে যাদের নথি অভাব বা নথির জন্য যারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দেওয়ার বন্দোবস্ত করতে পারে। তাই আমার মনে হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয় নতুনভাবে নির্বাচন কমিশন নিয়ে এসছে, সেই সমস্যা দূরীভূত করতে গেলে নির্বাচন কমিশনের একটা সুনির্দিষ্ট রূপরেখা সাধারণ মানুষের সামনে দাঁড় করানো উচিত। সে যে সরকার নথি সরবরাহ করবে খুব একেবারে সহজলভ্যভাবে। সরকার যদি মনে করে যে আমরা সেন্সাস 2011 রিপোর্টকে জনসমক্ষে নিয়ে আসবো, সেই নথিটা অনায়াসে আমি আপনি সাধারণ মানুষ বার করতে পারি, সেটে নিয়ে গিয়ে যে প্রয়োজনীয় অধিক সংখ্যক দেখিয়ে যে প্রয়োজনীয় ম্যাপিং সেটা ওভারকাম করা যায়। যাদের নথি নেই তারা ডোমিসিয়াল সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট নিয়ে যে ওই সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে
নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকা দরকার। সদিচ্ছা নাই বলে শুধুমাত্র তুগলকি কাণ্ড কারখানা করে সাধারণ মানুষকে আরও বিভ্রান্ত করছে এবং বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও একটা বিষয় আমি অন্যভাবে বলতে চাইছি। হিয়ারিং হচ্ছে, নথি সংক্রান্ত হিয়ারিং হচ্ছে। মানুষের কাছে নথি নেই এটাও ঠিক নয়, নথি কিছু আছে। গ্রাম বাংলায় আজকের দিনে সাধারণ মানুষের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই নথিগুলো আছে এবং আরও কিছু কিছু নথি আছে কিছু কিছু মানুষের কাছে, কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে নথি নেই, এটাও বাস্তব সত্য। কিন্তু এটা হিয়ারিং হচ্ছে না, হিয়ারিংয়ের নামে কি হচ্ছে বুঝতে পারছি না। কারণ হিয়ারিং হচ্ছে মানে যে আমার হিয়ারিং নিচ্ছে সে হিয়ারিংয়ের কর্তৃপক্ষ, আর আমি যখন হিয়ারিং দিচ্ছি তখন আমি তো সেখানে অভিযুক্ত। তা আমি আমার কথা বলছি, কথা বলার শেষে হিয়ারিংয়ের শেষে কি হলো, যারা হিয়ারিং মানে অথরিটি, শুনানির কর্তৃপক্ষ, তারা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কিছু বলছে না যে হ্যাঁ আপনার হিয়ারিং শুনলাম, আপনার নথিপত্র দেখলাম, দেখার পরে আমি সন্তুষ্ট না সন্তুষ্ট নয়, এই দুটো শব্দের একটা শব্দও ব্যবহার করছে না। তাহলে কেন নির্বাচন কমিশন যে স্বচ্ছতার কথা বলছে, তাহলে নির্বাচন কমিশন কেন ইনস্ট্রাকশন দিচ্ছে না যে ডে বাই ডে অন স্পট হিয়ারিংয়ের শেষে আপনি একটা ফাইনাল জাজমেন্ট না দিতে পারলেও একটা ইন্টারিম অর্ডার, একটা অন্তর্বর্তীকালীন রায় দেওয়ার জন্য কেন ইনস্ট্রাকশন দিচ্ছে না? যদি নির্বাচন কমিশন তার স্বচ্ছতা বজায় রাখে, যদি নির্বাচন কমিশন মনে করে যে আমি ভোটারদের ভোটকে সুরক্ষিত করব, আমি ভোটারদেরকে সন্দেহ করব না, এখানে আরেকটা বিষয় চলে আসছে। নির্বাচন কমিশন কি দেশের সব মানুষকে, তার ডেপ্লয়েড অফিসার সমত ভারতবর্ষের যত মানুষ আছে সমস্ত মানুষকে কি সন্দেহ করছে? তাহলে নির্বাচন কমিশন যদি সমস্ত নাগরিককে সন্দেহ করে, তাহলে নাগরিকরা কেন নির্বাচন কমিশনকে সন্দেহ করবে না? তাই নির্বাচন কমিশন যেমন আমাদের মতো সাধারণ মানুষকে সন্দেহ করছে, তেমন আমরা আমাদের অবস্থান থেকে সাধারণ মানুষের অবস্থান থেকে নির্বাচন কমিশনকে আমরা সন্দেহ করছি। তাই নির্বাচন কমিশনের উচিত, বা যারা আমরা মাঠে ময়দানে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি তারাও দাবি করছি যে হিয়ারিংয়ের শেষে অন স্পট অন্তত একটা ইন্টারিম অর্ডার দেওয়ার বন্দোবস্ত করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড হয়েছি তার জন্য যে হিয়ারিংয়ে ডেকেছেন, তো যে নথিগুলো আমি দিয়েছি সেই নথি সম্মিলিত রিসিপ্ট দিন। শুধু রিসিপ্ট বাট নট ভেরিফাইড এই ধরনের নয়, আপনি রিসিভ করুন এবং কোন কোন নথি রিসিভ করেছেন সেই রিসিভের একটা সিজার লিস্ট, যাকে বলছি সেই সিজার লিস্ট দেন। এবার তারপরে যদি আপনি সন্তুষ্ট না হয় আপনি লিখে দেন যে আমি রিসিভ অ্যান্ড সেন্ড টু দ্য প্রপার অথরিটি, একথা লিখে দেন। কিন্তু তা না করে করছেন কি নির্বাচন কমিশনের, তারা তো আধিকারিক, তারা এখন রাজ্য সরকারের আধিকারিক না কেন্দ্রীয় সরকারের আধিকারিক আমরা তা বুঝবো না, আমরা বুঝছি এখন তারা নির্বাচন কমিশনের আধিকারিক, তারা নির্বাচন কমিশনের লোক। তাহলে তারা তাদের আধিকারিকদেরকে দিয়ে কেন বলাচ্ছেন না যে সমস্ত নথি দিচ্ছেন সেই সমস্ত নথির একটা সিজার লিস্ট বানিয়ে তার হাতে দিয়ে দেন এবং তাকে একটা ইন্টারিম অর্ডার দিয়ে দেন? তাহলে তো স্বচ্ছতা চলে আসে, তাহলে তো মানুষের যে আশঙ্কা, বিভ্রান্তি, যে আতঙ্কে আছে সে আতঙ্ক দূর হয়। কেন নির্বাচন কমিশন এটা করছে না? এই বিষয়টাই আমরা সাধারণ মানুষকে বলছি যে নির্বাচন কমিশনের হয়তো তুগলকি সিদ্ধান্ত দেখে আপনারা আতঙ্কিত হচ্ছেন, এখানে আতঙ্কের চাইতে সাধারণ মানুষের সচেতন হওয়া বেশি প্রয়োজন। কারণ আমি একজন ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষে জন্মেছি, সে আমার কাছে নথি থাক আর না থাক, সে আমার নথিতে আকার একার বা মানে অ্যালফাবেটিক্যাল মিস্টেক থাকতেই পারে, তার মানে এই নয় যে আমি ভারতবর্ষের নাগরিক নই। তাই সাধারণ মানুষের ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই যে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আতঙ্কিত হবেন না, বরং সচেতন হন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য। যে হিয়ারিংয়ে যাচ্ছেন সেই হিয়ারিংয়ে গিয়ে আমাদের বলা হয় যে এটা এক ধরনের বিচার ব্যবস্থা, সেই বিচারের শেষে যেন আমাকে জাজমেন্টটা দেওয়া হোক, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করি। বর্তমানে যে আলোচনায় যেটা উঠে এলো যে সবাই সন্দেহের তালিকায় রয়েছে, নাগরিকরা রয়েছে, যারা বিএলও এই কাজটা করছেন তারা রয়েছেন, ইয়ারও যারা মূলত দায়িত্বে আছেন তারাও রয়েছেন, তাদেরও হিয়ারিং নোটিশ। তাহলে যিনি নিজেই সন্দেহজনক তিনি কি করে আরেকজনের হিয়ারিং করেন? তাহলে গোটা পরিস্থিতিতে
যে জায়গায় ভারতবর্ষের নাগরিকদের এবং আধিকারিকদের একেবারে সন্দেহের তালিকায় নির্বাচন কমিশন দাঁড় করিয়ে দিয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এখন এই জায়গা থেকে নিরসনের উপায় কি, এটা মানুষ খুঁজছে। মানুষ চাইছে এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে। যখন ভরসা দিচ্ছে কেউ, যে কোনো ভয় নেই, নাম চলে গেলেও ভয় নেই, পরবর্তী সময়ে 6 নম্বর পূরণ করে নাম তুলে নেওয়া যাবে, ফলে আপনার নাগরিকত্ব যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আর যে নামটা বাদ যাবে, কারা বাদ যাবে, কতজন বাদ যাবে, হিয়ারিংয়ের যে রিপোর্ট, হিয়ারিংয়ের যে বিচারের যে আপনি বললেন, যে গোটা বিষয়টাই আলোচনায় উঠে এলো, যে তাহলে এই পরিস্থিতিতে কিছু নাম তারা যদি বাদ দেয়, অথচ বৈধ ভোটার, তারা কি করবে? এইখানে আপনি যে বিষয়টা রাখলেন, আমি আর একটু সংযোজন করতে চাই। এখানে ওই যে সুপ্রিম কোর্ট কিন্তু যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছে তাদের তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনকে বলেছিল। গতকালকে 24 তারিখ পেরিয়ে গেছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই তালিকা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ নির্বাচন কমিশন টোটালি প্রস্তুতি ছাড়া, কারণ অঙ্গুলি হেলনে তার নির্বাচনী প্রক্রিয়া সিদ্ধি করার জন্য কাজকর্ম করছে। এবার আপনাদের এই সমস্যাটা আর একটাভাবে সমাধান করা যায়, এবং সেটা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী। কারণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন এবং এশিয়ার 2025-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে বলা হয়েছিল যে এনুমারেশন ফর্ম বিএলও সাহেবরা ডিস্ট্রিবিউট করবেন এবং ফিল আপ ফর্ম তারা কালেকশন করবেন। কালেকশন করার পর একটা নির্দিষ্ট টাইমে, আমাদের এখানে 7ই ডিসেম্বর ছিল, সেটা পরবর্তীকালে 14 ডিসেম্বর খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট লিস্ট পাবলিশ হবে, এটা ছিল। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে যদি ওই ড্রাফট লিস্টের এগেনস্টে কেউ আপত্তি জানায়, তাহলে তার সেই আপত্তি খতিয়ে দেখে সেটা বিচার করা হবে বা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ড্রাফট লিস্টে আপত্তি যদি কেউ না করে, তাহলে সেই ড্রাফট লিস্ট চেঞ্জ হওয়ার কথা নয়, বাতিল হওয়া বা চেঞ্জ হওয়ার কোনো কথা নেই। তাহলে হঠাৎ করে এই লজিক্যাল ডিসক্রিমিনেশনের ব্যাপারটা এলো কোথা থেকে? আমরা তো কেউ আপত্তিই করিনি। তাহলে যেখানে সাধারণ জনগণ, যেখানে আমার দেশের নাগরিক ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরে আপত্তিই করেনি, আপত্তি করলে নিজের নামের সংশোধনের জন্য আপত্তি করবো বা অন্যের নামের সংশোধনের জন্য আপত্তি করবো, তো এখানে তো কেউ আমরা আপত্তিই করিনি যে আমার এই ভুল আছে বা এই অসঙ্গতি আছে, এই ধরনের কোনো আপত্তি করলাম না। অথচ নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই একটা লজিক্যাল ডিসক্রিমিনেশনের ব্যাপার, তথ্যগত অসঙ্গতির ব্যাপার নিয়ে আসলো। তার মানে নির্বাচন কমিশন নিজেই একটা জটিলতা তৈরি করছে। তাই এই জটিলতা থেকে মুক্তির একটা অন্যতম পথ আমি মনে করি যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেটা ড্রাফট লিস্ট ছিল, সেই ড্রাফট লিস্টে ব্যক্তিগতভাবে কেউ যদি আপত্তি না করে, সেই ড্রাফট লিস্টকেই ফাইনাল লিস্ট রূপে রূপান্তরিত করা উচিত। কারণ এটা নির্বাচন কমিশনের গাইডলাইনেই স্পষ্ট করা আছে। তাই ড্রাফট লিস্টে যদি কেউ আপত্তি করে যে আমার এখানে নামের বানান ভুল আছে, পদবি ভুল আছে, তারটা কারেকশন করবে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী। আর যেখানে কেউ আপত্তি করছে না, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অকারণে ডেকে জটিলতা তৈরি করছে। তাই আমার বলছি, এই ধরনের জটিলতা দূরীকরণের ক্ষেত্রে যে ড্রাফট লিস্ট পাবলিশ সেই ড্রাফট লিস্টকেই আপনার কনভার্ট করে দেওয়া হোক ফাইনাল লিস্টে, তাহলে এই সমস্যা একদম নির্মূল হয়ে যাবে। নির্বাচন কমিশন প্রথমে বলেছিল যে 2002 সালের তালিকায় যদি নিজের নাম থাকে বা তার যারা প্রজেনী বাবা মা ঠাকুরদা ঠাকুমাদের নাম থাকে, তাহলে তাদের নাম অটোমেটিক্যালি ভোটার তালিকায় থাকবে। তো এখন যেহেতু সেই তালিকা প্রকাশিত হয়েই গেছে ড্রাফট রোল, এবং ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পরে সেই ড্রাফট রোলে অন্য কেউ অবজেকশন দিল না, তাহলে সেখানে নির্বাচন কমিশন নিজেই নিজের বিরুদ্ধ কথাবার্তা বলছে। নিজেই নির্বাচন কমিশন পরস্পর বিরোধী কথাবার্তা বলে ভারতবর্ষে যারা বৈধ নাগরিক তাদেরকে সন্দেহের চোখে দেখে সন্দেহজনক ডাউটফুল ভোটার বানানোর একটা ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। সেখানে আমরা দাবি জানাই যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছিল, সেই ড্রাফট রোলে অবৈধভাবে কেউ যদি আপত্তি না করে, তাহলে সেই ড্রাফট রোলকেই ফাইনাল রোল হিসেবে প্রকাশ করা হোক।
অবৈধভাবে এই কারণে বলছি, কারণ আমরা দেখলাম যে আজকেই দেখছিলাম সুমনা চৌধুরী নামে এক বিএলও, তার বুথে যিনি প্রতিবাদ করেছিলেন, তিনি প্রতিবাদ করেছেন, তার বুথে 133 জন ভোটার, 133 জন ভোটারের বিরুদ্ধে একজনের নামে অভিযোগকারী একজন, তিনি 133 জন ভোটারের বিরুদ্ধে ফর্ম 7 পূরণ করে জমা দিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা গেল এই 133 জনের মধ্যে একজন আবার ওই ভোটার নিজেই নিজের বিরুদ্ধে ফর্ম 7 দিয়ে নাম বাতিলের আবেদন করছেন। তার মানে ভুয়োভাবে যে আবেদন করা যায় সেইটাও আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তো এইভাবে ভুয়োভাবে আবেদন যদি না হয়, সঠিক যদি কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেইটুকু তদন্ত করা হোক। না, তাহলে কি এমনটা হতে পারে, একটা বিষয় বলে নিই, এমনটা হতে পারে যে আমি বুঝতে পারছি না, আমি মনে করছি আমি নোটিশ পাইনি, আমার নাম ভোটার লিস্টে ঠিকঠাক আছে, অন্য কেউ একটা ভুয়োভাবে বা বিভিন্নভাবে 7 নম্বর ফর্ম আমার বিরুদ্ধে জমা করে হয়তো দিল, এক্ষেত্রে কি আমার নাম বাতিল হতে পারে? আমরা যেটা দেখলাম যে ওখানে বিএলওকে ফিল্ড ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিলেন, তাহলে বিএলও যদি মানে বিএলওদের কাজের এত চাপ, তারা যদি একটুখানি ভুল করেন তাহলে হতে পারে। এইবার আমি এই জায়গায় আসতে চাই, বলুন আপনি কি বলতে যে চাইছেন? বিষয়টা বলতে, এই 2002-এর যে লাস্ট এশআর তো হয়নি, এটা এশআরের নামে আমি বলবো এটা অসত্য প্রকাশ করছে। 2002 সালে যারা এশআরের কথা বলছেন তারা অসত্য প্রকাশ করছে, কেননা 2002 সালে এই ধরনের কোনো এশআর হয়নি, ওখানে আয়ার হয়েছিল। এইবার 2002 সালে কিন্তু কাউকে এইরকম এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কথা হয়নি, এবং কেউ নিজেদের ব্যক্তিগত নথিপত্রও জমা দেয়নি, নিজেরা ওখানে ফিল্ড ভেরিফিকেশন করে যাকে যাকে পেয়েছে তাকে তাকে করেছে, বাড়ি বাড়ি গিয়ে, আমি যতটা শুনেছি। এখন 2002 সালে যে লিস্ট পাবলিশ হলো সেই লিস্টের সেই লোক 2025 সালে একই থাকবে, তার কি মানে আছে? কেননা নির্বাচন কমিশন তো 3টে অপশান দিয়েছে, ফর্ম 6 ফিল আপ করা নতুন ভোটারের ক্ষেত্রে, ফর্ম 7 ফিল আপ করা ভোটারকে তার তালিকা থেকে বিয়োজন করার জন্য, আর যদি কোথাও মানে নামের ভুল থাকে বা পদবি সংযোজন করতে হয় তার জন্য ফর্ম 8 ছিল। তাহলে 2002 সালে যে ভোটার তালিকায় যে লোকের নাম ছিল সেই লোক তো ফর্ম 8 করে একাধিকবার নাম সংশোধন করতে পারে, তাহলে সেই লোককে 2025 তার 2002-এর নামের সঙ্গে মিলবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে এগুলো ডিসক্রিপেন্সি হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। তাই আমরা বলতে চাইছি এই ডিসক্রিপেন্সি দূর করার যদি এতই নির্বাচন কমিশনের ইচ্ছা ছিল, তাহলে প্রত্যেকটা ভোটার ধরে ধরে বলুক যে 2002 সাল থেকে 2025 সালের মধ্যে এ কতবার নাম সংশোধন করেছে বা একবারও করেনি, তার তালিকা দেখতে দেখি। তাহলে একটা বোঝা যাচ্ছে যে গোটা প্রক্রিয়াটা যেটা নির্বাচন কমিশন করছে, গোটা প্রক্রিয়াটা একটা অভিসন্ধমূলক প্রক্রিয়া, আর এই জন্যই মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি হচ্ছে। এখন বিষয়টা হলো যে এসআইআরের এখন যে প্রক্রিয়াটা চলছে, এরপরে ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার পর, যেটা আমি আগেই বললাম যে কিছু মানুষের নাম বাদ যেতে পারে, সেটা নিশ্চয়ই আমরা মনে করছি যে কিছু নাম বাতিল যেতে পারে, অথচ তারা বৈধ ভোটার। তাহলে এক্ষেত্রে আপনাদের সাজেশন কি যে সেই মানুষগুলো নাম দেওয়া, রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভোটের জন্য যেটুকু করা দরকার করছে, প্র্যাকটিক্যালি এই মানুষগুলোর পাশে তারা নেই, তেমনভাবে নেই। হ্যাঁ, ফলে এই মানুষগুলোর জন্য কি করা যেতে পারে, এক্ষেত্রে সাজেশন কি? আমি যেমন আমার একটা ভাবনা ব্যক্ত করছি যে ধরুন গ্রামে গ্রামে যদি কোনো রাজনীতি না দেখে, কোনো ধর্ম না দেখে, সমস্ত মানুষ যদি, বা বিশেষ করে শিক্ষিত যুবক সম্প্রদায়, তারা যদি এ বিষয়ে সজাগ থাকে, আমরা নাগরিক কমিটির পক্ষ থেকেও যদি এ বিষয়টাকে আমরা দেখতে পারি নাকি যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বুথে তারা কাদের নাম বাদ গেল এবং তাদের জন্য একটা বসে, আমরা যেমন ভগবানগোলা, রানীতলা নাগরিক মঞ্চের আমরা 3 জন এখানে আছি, আমরা এইটাকে নিয়ে স্থানীয় প্রশাসকদের কাছে, ইয়ারুদের কাছে, যে নামগুলো বাদ যাচ্ছে, কী কারণে বাদ গেল, কেন বাদ গেল, কারা বাদ করলো, গোটা বিষয়টা নিয়ে একটা মুভমেন্টের জায়গায়, সেই মুভমেন্ট মানে কোনো ভাঙচুর করা বা কোনো উগ্র মুভমেন্ট নয়,
একটা মুভমেন্টের মধ্যে মবকে নিয়ে, মানুষকে নিয়ে, নাগরিকদের নিয়ে আমরা করতে পারি নাকি, যাতে করে এইটাকে পরবর্তী সময়ে মানুষের পাশে যদি না দাঁড়ানো যায় তাহলে মানুষের মধ্যে এই আতঙ্কটা যাবে না। আপনাদের অভিমত কি? এই বিষয়ে যেটা আপনি বলছেন বা এটা বাস্তব সত্য, এটা অ্যাকচুয়াল রাজনৈতিক আন্দোলন হওয়ার কথা ছিল না। যেভাবে আমরা বৌদ্ধ ভোটার, প্রকৃত নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা করছি, এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত হওয়ার কথা ছিল। কারণ এখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষই এই আতঙ্কে আতঙ্কিত। কিন্তু এই বৌদ্ধ ভোটারদের নাম রক্ষার ক্ষেত্রে সামাজিক আন্দোলনের পাশাপাশি একটা রাজনৈতিক আন্দোলনও এক্ষেত্রে খুব প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্য, সেভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে সমস্যা সমাধানের জন্য আমরা যেমন নির্দিষ্ট রূপরেখার কথা বলছি, সেই রূপরেখা নিয়ে কাউকে সেভাবে প্রস্তাব দিয়ে আন্দোলন সফল করার জায়গায় নেই। তারা এটা আন্দোলন করেনি, তারা বেসিক্যালি বিষয়টাকে কর্মসূচিতে রূপান্তরিত করেছে। কর্মসূচি এবং আন্দোলনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিছুটা মানে কি বেসিক পার্থক্য আছে। যদি আন্দোলন তারা প্রকৃতই করতেন তাহলে এই সমস্যার সমাধান পর্যন্ত তার যে নির্দিষ্ট রূপরেখা, সেই রূপরেখা দিয়ে এবং সেই রূপরেখা বাস্তবায়িত করার জন্য নির্বাচন কমিশনকে বাধ্য করাতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে কিন্তু আন্দোলন করছে না। তাই এই আন্দোলনে রূপান্তরিত করতে গেলে এটাকে একটা সামাজিক আন্দোলনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে নিজেদের ভোটাধিকার রক্ষার জন্যই মনে হচ্ছে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চকে আবার পথে নামতে হবে। পথে আমরা নেমেছি। গত 8ই জানুয়ারি বিডিও সাহেব, 11ই জানুয়ারি এসডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা যে নির্দিষ্ট দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছিল। এবং অনেকে এই সুপ্রিম কোর্টের মান্যতা দেওয়ার পর অনেকে খুব উৎফুল্ল হয়েছিল যে সুপ্রিম কোর্টে আমরা জয়লাভ করে গেছি। কিন্তু সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা যে দুদিন পরে পড়ার পরে আমরা সন্তুষ্ট তো নই, বরং মনে হলো যে সুপ্রিম কোর্টও যে জাজমেন্ট হলো সেই জাজমেন্টটাকে নির্বাচন কমিশনকে আরও এই ধরনের কার্যকলাপ করতে উৎসাহিত করলেন। কেন এ কথাটা বলছি না, কেন বলার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্ট বললেন যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড হয়েছেন তাদের একটা তালিকা প্রকাশ করুন। তো ওই তালিকা তো হোয়াটসঅ্যাপে দিয়েছিল, সেই হোয়াটসঅ্যাপ থেকে প্রিন্ট আউট করবে, করে দেওয়ালে সাঁটিয়ে দেবে পঞ্চায়েতের বা ব্লক অফিসে। তাদের নতুন কি? তো এটা গোপনে করছিল, এটাকে এবার ওপেনে করলো। তাহলে এখানে নতুনত্ব কিছু নয়। তারপর নির্বাচন কমিশন যা করছিল তাই ঠিক বলে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দিল। শুধু যেটা আমরা বলছিলাম রিসিপ্ট দেন, সেই রিসিপ্টটা দিচ্ছে, কিন্তু সেখানে লিখে দিচ্ছে নট ভেরিফাইড, বা কী কী তথ্য দিলাম তার কোনো তালিকা নেই। তার মানে সুপ্রিম কোর্টের আংশিক অংশকে নির্বাচন কমিশন মানছে, যেটা তাদের সুবিধা সেই অংশটাকে মানল, আর যে ক্ষেত্রে তাদের নিচের অস্বচ্ছতা প্রমাণ হয়ে যাবে সেই জায়গাটা মানছে না। কোন জায়গায় অস্বচ্ছতা প্রমাণ হবে? বলছে যে আমি কোন কোন নথি দিলাম তার যে লিস্ট বা একটা সিজার লিস্ট দেওয়ার কথা, সেই জায়গায় কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কাউকে দিয়েছে বলে আমরা শুনিনি। অন্য কেউ শুনেছে কিনা জানি না, কাউকে দিয়েছে বলে শুনিনি। তাহলে যে জায়গাটা মানলে আমার সুবিধা হবে সেই জায়গাটা মানলাম, আর সুপ্রিম কোর্টের যে জায়গাটা মানলে আমার অসুবিধা হবে আমি সেই জায়গাটা মানলাম না। এক ধরনের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আর অর্ধেক আদেশ মানছে, অর্ধেক আদেশকে মানেনি। এটাও একটা কোড অফ কন্ডাক্ট অফ সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কোড অফ কন্ডাক্টকে কেউ আমরা তুলে ধরছি না সুপ্রিম কোর্টের সামনে। এটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে মারাত্মক বাজে জিনিস। আর সবচাইতে বড় কথা, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার নির্বাচন কমিশন আমাকেই সন্দেহ করছে, আমাকেই অবৈধ প্রমাণ করে জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে যদি আমি অবৈধ হয় 2021 ভোটার লিস্ট অনুযায়ী, 2025 এই 2019 ভোটার লিস্ট অনুযায়ী, তাহলে তো সরকারটাই অবৈধ হয়ে যাক। তাহলে আমাকে অবৈধ ঘোষণা করার আগে তাহলে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত সরকার, আগে নির্বাচন কমিশনের উচিত সেই সরকারটাকে অবৈধ ঘোষণা করে দাও, কিন্তু সেটা তো করছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে এই সমস্যার সুরাহার এক এবং একমাত্র পথ হচ্ছে যে ড্রাফট লিস্ট পাবলিশড হয়েছে সেই ড্রাফট লিস্টকেই ফাইনাল লিস্টে রূপান্তরিত করা। এবং আমরা আপনার এই টিভির মাধ্যমে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের
অরাজনৈতিক সংগঠন, সর্বস্তরের রাজনৈতিক সংগঠন, প্রত্যেকের কাছে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের একটা উন্নত ভারতবর্ষ যারা চায়, যে ভারতবর্ষের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায়, এই রকম সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে সবাই মিলে আমরা নির্বাচন কমিশনকে বোঝাতে চাইছি যে ড্রাফট লিস্ট পাবলিশড হয়েছে সেই ড্রাফট লিস্টকেই ফাইনাল লিস্টে কনভার্ট করুন, রূপান্তরিত করুন, তাহলেই মনে হয় এই মুহূর্তে এই সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আর বৌদ্ধ ভোটার যারা যদি বাদ যায়, তাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ লড়াই আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব। প্রদর্শিকা যে এটা টিভির একটু একটা কথা অ্যাড করতে চাইছিলাম, যে আপনি বললেন যে অনেকের নাম বাদ যেতে পারে। আরেকটা কথা এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফর্ম 8 পূরণ করাটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচকের একটি অধিকার, যে ফর্ম 8 পূরণ করে তার যদি কোনো ডিসক্রিপেন্সি বা কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটি নির্বাচক সংশোধন করবেন। তো যিনি 2002 সালে বা তার পরবর্তী আজকে থেকে 20-22 বছর আগে সংশোধন করেছেন, তার ফর্ম 8-এর বলে সংশোধন করা নির্বাচক তালিকা সংশোধিত হয়েছে সেই সময়ের যিনি ইআরও তার অথেন্টিকেশনে। তাহলে সেই সময়ের যিনি আধিকারিক তিনি সেটা সংশোধন করেছেন, তার উপরে এখন প্রশ্নচিহ্ন আসছে বর্তমান আধিকারিক সেটা রাখবেন কি রাখবেন না। তাহলে এটা একটা প্রশাসনিক অস্থিরতা তৈরি করার প্রচেষ্টা চলছে। অবশ্যই, কারণ ফর্ম 8 নির্বাচন কমিশনের নিজের বৈধ ফর্ম, যার সাহায্যে আপনি আপনার নামে সংশোধনটা করতে পারেন। সেই সংশোধন আগের আধিকারিক অনুমোদন দিয়েছেন নথি দেখে, বর্তমান আধিকারিকের কাছে সেটি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ইআই অ্যাপসের মাধ্যমে এলো। সেইটি এখন তিনি অনুমোদন করবেন বা করবেন না, সেটা পরবর্তী ভাবনার বিষয়ের জায়গায় থাকলো। যদি অনুমোদন না করেন তাহলে আগের জনের যে অনুমোদন ছিল সেটিকে ভুল। তাহলে নির্বাচন কমিশনকেই এর জবাব দেওয়া উচিত যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি কি চাইছেন, যে তারই নিজের পূর্বের আধিকারিকের দ্বারা অনুমোদন করা নির্বাচককে অবৈধ প্রমাণ করছেন, না নিজেকে অবৈধ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। আমার হাতে নির্বাচন কমিশনের 2013 সালে একটি বিএলও হ্যান্ডবুক আছে। সেখানে আমরা যদি 15 নম্বর পাতায় যাই তাহলে দেখব যে যদি আবেদনকারী 10ম শ্রেণী উত্তীর্ণ না হন এবং তার পিতামাতার একজনও জীবিত না থাকেন, তাহলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কমিশনার অথবা পৌর কমিশনারের কর্তৃক প্রদত্ত শংসাপত্র জন্মের প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে। এটা নির্বাচন কমিশনের বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা, যা কলকাতা থেকে 30 জুলাই 2013 প্রকাশিত হয়েছিল মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ কর্তৃক। সেখানে বলা হলো যে যদি আবেদনকারী 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা না করে থাকেন, তার পিতা মাতার যে কোনো একজন একটি ঘোষণাপত্রের মাধ্যমে সন্তানের বয়স জানাবেন। এক্ষেত্রে আবেদনকারীকে ইআরও এইআরওর সামনে শুনানির সময় উপস্থিত হতে হবে। অর্থাৎ আজকে নির্বাচন কমিশন যাকে বলছেন যে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলকের জায়গায় রাখছেন, সেখানে জন্মের প্রমাণ হিসেবে বাবা মার একটি ঘোষণাপত্রই যথেষ্ট ছিল 2013 সালে। তাহলে 2013 সালে যে ছেলেটা বা যে মেয়েটা 10ম শ্রেণী পড়াশোনা করেনি, তার বাবা বা মায়ের ঘোষণাপত্রের দ্বারা ভোটার তালিকায় নামটি তুলেছিলেন, তিনি বর্তমানে তার জন্ম শংসাপত্র দেখাবেন কিভাবে? তাহলে নির্বাচন কমিশন তার নিজস্ব নিয়মের স্ববিরোধিতা করছেন। এই নির্বাচন কমিশন সেখানে তাহলে অনুমোদন দিয়েছিলেন যে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা না করলেও তিনি ভারতের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর বর্তমান সময়ে একই বাড়িতে দুই ভাই, এক ভাই হয়তো পড়াশোনা 10ম শ্রেণী করেননি, আর একজন 10ম শ্রেণী পড়াশোনা করে সফল হয়েছেন, আর একজন ব্যর্থ হয়েছেন, 3 ভাই যদি হয়, তাহলে যিনি ব্যর্থ হয়েছেন তার অ্যাডমিট একমাত্র নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন সেটাকে অর্ধেক মেনেছেন যে অ্যাডমিটকে একমাত্র নথি হিসেবে গ্রহণ করা যাবে না, তার সঙ্গে অন্য আরও একটি ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে একই বাড়িতে যিনি সফল হলেন না, তার ক্ষেত্রে তার স্কুল সার্টিফিকেট, সে প্রাইমারি হাই স্কুলের কোনো মানে 9ম শ্রেণী পর্যন্ত বা 10ম শ্রেণী পড়ে মাধ্যমিক না দিলে গ্রহণযোগ্য নয়। তিনি যদি অসফল হন, শুধুমাত্র অ্যাডমিট গ্রহণযোগ্য নয়, অন্য আরেকটা নথি লাগবে।
আর তিনি যদি ওই বাড়ির একজন যদি সফল হয়ে যায়, পাশ করে যায়, তাহলে তার ক্ষেত্রে সার্টিফিকেটটা গ্রহণযোগ্য। মানে একই বাড়িতে একই বাবার 3 সন্তান, নির্বাচন কমিশন 3 রকম আচরণ করছে। তাহলে নির্বাচন কমিশন এই কথা বলুক যে তাদের তৈরি করা পূর্বের নিয়ম অবৈধ, না বর্তমান নিয়ম অবৈধ? সেগুলো সন্দেহজনক ওদের সেগুলো কাছে। তো সন্দেহজনক। তাহলে তাদের পূর্বের নিয়ম তারাই সন্দেহ করছেন, তাহলে কি নির্বাচন কমিশন তাদের পূর্বের মুখ্য নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তো বর্তমান সময়ে আরও একটি বিষয়, যে ভোটার তালিকা 2002 সালের যে ভোটার তালিকা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেটি বাংলায় প্রকাশ করা হয়েছে। আচ্ছা, অথচ আরেকটা বিষয় যেটা অথচ বাংলায় প্রকাশ করা হয়েছে, অথচ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আশ্চর্যের বিষয়, সেখানে বিএলওর অ্যাপসে থাকা ইংরেজি নাম ধরে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা হচ্ছে। অর্থাৎ একজনের নাম আব্দুর রহমান, বাংলায় আব্দুর রহমান ঠিকই রয়েছে, ইংরেজিতে লিখতে গিয়ে আব্দুর রহমানটা একসঙ্গে রেখে দিয়েছে, স্পেস দেয়নি, ওনারও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে। তাহলে নির্বাচন কমিশন যে তালিকা ইংরেজিতে নিজেই প্রকাশ করলেন না, আজ পর্যন্ত কেউ হাতে পারেনি, সেই তালিকা ধরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হচ্ছে। এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে যে দাদার নাম আইয়ুব আলী, তো ওনার নাম AIYUB, ALI লিখেন উনি, ওনার নামটা নির্বাচন কমিশন তার অ্যাপসে বা তার সেই সময় ইংরেজিতে লিখেছিলেন AIUB, যেটা উনিও জানেন না, কেউ জানে না, গোটা ভারতবর্ষে কেউ জানে না, কারণ প্রকাশ হয়নি। সেটা ধরে ওনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হচ্ছে। এইটাই একটি আজগুবি, আশ্চর্যজনক এবং স্ববিরোধী কর্মকাণ্ড। বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 2002 পূর্বের নির্বাচন কমিশন করেছে, সেইটাকে নিয়ে এত মানে হইচই, আর 2013 সেই নির্বাচন কমিশনই করেছে, সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। এর পিছনে যুক্তি কি? যুক্তি মানে কোনো যুক্তিই এরা মানতে চাইছে না। দর্শকবৃন্দের কাছে আমার আবেদন, প্রদর্শকের দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন দেখছেন, আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে, ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই SIR সংক্রান্ত বিষয়টাকে বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করলাম, আপনারা শুনলেন। আরেকটা বিষয় বলি আমার। হ্যাঁ, ফলে গোটা বিষয়টাই আজকে যে জায়গায় দাঁড়িয়েছে এবং এর সমাধানের রাস্তা, সেটাও আমরা বলেছি। এই জায়গায় যাওয়া, আমি ফাইনালি জিজ্ঞেস করব আমাদের সম্পাদককে, তিনি এ বিষয়ে একটু ফাইনালি কিছু বলুন। যে বিষয়টা বললেন যে বৌদ্ধ ভোটারদের আমরা রক্ষা করব কিভাবে, আমি সে বিষয়ে বললাম। তার সঙ্গে আর একটু সংযোজন করতে চাইছি, এবং যে কথাটা আপনি শেষ বললেন সেটাও তার সঙ্গে জুড়ে দিতে চাইছি। দেখুন, SIR 2025 অনুযায়ী এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যব্যাপী হিয়ারিং হচ্ছে, কিন্তু হিয়ারিংয়ের বারবার বলছি আমরা কিন্তু জাজমেন্ট পাইনি। তো প্রত্যেকটা হিয়ারিংয়ের একটা ডিসপোজ হবে। তো আমরা চাইছি ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা হিয়ারিংয়ের ডিসপোজ ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশনের অন্তত 15 দিন আগে পাবলিক ডোমেনে, অর্থাৎ হয় ওয়েবসাইটে পাবলিশ করুন হিয়ারিংয়ের জাজমেন্ট অর্ডার ডিসপোজ করে, কিংবা পাশাপাশি ওয়েবসাইটের পাশাপাশি প্রত্যেকটা বিডিও অফিসের নোটিশ বোর্ডে টাঙান, গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙান। তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা ওই হিয়ারিংয়ের ফলে ভোটার তালিকায় থাকছে আর কারা কারা থাকছে না। যারা যারা থাকছে না নথির ক্ষেত্রে এই ডিসপোজ হওয়ার পরেও, আমি তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে বলতে চাই এবং সাধারণ মানুষকে বলতে চাইছি যে শুধুমাত্র নথি না থাকার কারণে বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এই দেশে বসবাস করছি এবং 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভোট দিয়ে গেলাম, শুধুমাত্র এই সময় কোনো অভিসন্ধির কারণে আমার নাম বাদ চলে যাবে, এটা হতে পারে না। তাই সেই ডিসপোজের তালিকায় যদি দেখা যাচ্ছে যে কোনো বৌদ্ধ ভোটার বাদ যাচ্ছে বা কোনো ভোটার বাদ যাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তার সরেজমিনে তার এলাকায় গিয়ে তদন্ত করুক। এইটা কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইনে আছে। কোথাও যদি কোনো ব্যক্তির নথি না থাকে তাহলে কি সে নির্বাচক তালিকায় থাকবে না? তাহলে নির্বাচক তালিকার গাইডলাইন আছে তো,
যে সেই ব্যক্তি সেই এলাকায় থাকে কি না, তার আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করলে তো জানা যাবে। কোনো তাই ফুটপাতে যদি আমরা ঘুমায়, বলতে তবুও চাইছি হবে। নাগরিক মঞ্চের পক্ষ থেকে, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হওয়ার অন্তত 15 দিন আগে প্রত্যেকটা হিয়ারিং কেসের ডিসপোজ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করুন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে টাঙান, বিডিও অফিসে টাঙান এবং বিওলোদের মাধ্যমে বুথেও টাঙান। সেই ব্যক্তি যার হিয়ারিং নিয়েছেন তার কাছেও সেই ডিসপোজ তালিকা পাঠান। তাতে যদি দেখা যায় যে নথির কারণে কোনো ব্যক্তি ডিভোটার হয়ে গেছে বা ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, সেই ব্যক্তির জন্য পুনরায় সেই এলাকা গিয়ে ঠিক সরেজমিনে তদন্ত করুন। তদন্ত করে এলাকার লোকের জিজ্ঞাসাবাদ করুন। জিজ্ঞাসাবাদ করে যদি প্রকৃতই প্রমাণ হয় যে সেই লোক এখানেই কয়েক দশক ধরে বসবাস করছে, তাহলে তাকে আবার ভোটার তালিকার অন্তর্ভুক্ত করুন। এটাই হচ্ছে এই সময়ের দাবি, এবং এই কাজ করলে আমার মনে হচ্ছে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বোপরি আমি যেটা বলছি, এই ড্রাফট লিস্টকে নিয়ে এত কাটাছাড়া না করে বরং ড্রাফট লিস্টটাকে চূড়ান্ত তালিকায় রূপান্তরিত করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে যদি নির্বাচন কমিশন যেমন আমরাকে সন্দেহ করছে, তেমন সাধারণ মানুষও নির্বাচন কমিশনকে সন্দেহ করছে। তাই নির্বাচন কমিশনের উচিত তিনি সন্দেহের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের একটা নিরপেক্ষ স্বশাসিত সংস্থা হিসেবে প্রমাণ করার জন্য আমরা যে দাবিগুলো করলাম সেই দাবিগুলোকে চিন্তা ভাবনা করে বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন, তার স্বশাসন এবং সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য। আমার মনে হয় যে ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পর যখন দেখা গেল যে